স্বাগত। আপনারা দেখছেন নিউজরুম সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। গত ২৪ ঘন্টায় দেশ বিদেশে ঘটে যাওয়া খবরের শিরোনাম দিয়ে শুরু করতে চাই। দেশে একদিনে ১,০০০ ছাড়ালো করোনায় আক্রান্ত, ১৫,০০০ ছাড়িয়েছে মোট আক্রান্ত। আশঙ্কার ঊর্ধ্বমুখী সময় পার করছে বাংলাদেশ। বৈশ্বিক করোনা ভয়াবহতার মধ্যেও অর্থনৈতিক ঝুঁকি কাটাতে লকডাউন খুলে দিচ্ছে অনেক দেশ। বাংলাদেশেও জীবন জীবিকার সংকট মোকাবেলায় খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। আবার অনেকে স্ব-উদ্যোগী হয়ে করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ রেখেছে শপিং মল। সারা বিশ্বে মোট আক্রান্ত ৪২ লাখ, মৃত্যু ছাড়িয়েছে ২,৮৪,০০০। আরও নানান খবরাখবর ও তার বিশদ বিশ্লেষণ থাকছে আজকের আলোচনায়। বরাবরের মতোই আমাদের সঙ্গে অতিথি এখন পর্যন্ত যুক্ত আছেন জনাব তানভীর সিদ্দিকী এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন হারুনুর রশিদ, নির্বাহী সম্পাদক, বাংলা ট্রিবিউন। আরও যুক্ত আছেন কুদ্দুস আফরাদ, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এবং আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া ইলেকট্রনিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পীযূষ কান্তি আচার্য। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায় যাওয়ার আগে আমরা আজ প্রকাশিত পত্রিকাগুলোর শিরোনাম দেখে আসতে চাই এবং আপনাদের জানিয়ে দিতে চাই। প্রথমেই বাংলাদেশ প্রতিদিন আজ শিরোনাম করেছে পরিবহন শ্রমিক নেতারা উধাও, স্বাস্থ্যবিধির তোয়াক্কাই করছে না জেলা শহরের মার্কেটগুলো। স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ, হুঁশিয়ারি দোকান মালিক সমিতির। জীবনযাত্রার ব্যয় বাড়াবে, টাকা ছাপার সিদ্ধান্ত, এবং ভার্চুয়াল আদালতে প্রথম রিট। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রধান শিরোনাম। কালের কণ্ঠ আজ শিরোনাম করেছে মেঘা প্রকল্পে সময় ও ব্যয় বাড়ার শঙ্কা, কিছু এগুচ্ছে, কিছু থমকে আছে। এরপর তারা শিরোনাম করেছে ৮৫ থেকে ৯০% রোগীরই উপসর্গ নেই, এবার ঈদের ছুটি ১০ দিন দেওয়ার চিন্তা সরকারের, এবং প্রণোদনার আওতায় আনার দাবি ৩৫ লাখ নির্মাণ শ্রমিককে। এটি ছিল কালের কণ্ঠের প্রধান শিরোনাম। ডেইলি সান আজ শিরোনাম করেছে রিওপেনিং অব গভর্নমেন্ট অফিসেস এ মাস্ট টু রিস্টোর ইকোনমি, এবং তারা আরও বেশ কয়েকটি শিরোনাম করেছে সোশ্যাল ডিস্টেন্সিং ওয়াইডলি ইগনোরড। এই ছিল ডেইলি সানের শিরোনাম। আজ প্রকাশিত পত্রিকাগুলোর শিরোনাম আমরা জানলাম। আমরা একটু মূল আলোচনা আসতে চাই। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। জনাব তানভীর সিদ্দিকী, আপনাকে দিয়ে শুরু করি। একদিকে দেশে খাদ্য সংকট, অর্থনৈতিক ঝুঁকি সারা বিশ্বেই বাড়ছে, বাংলাদেশেও অর্থনৈতিক একটি সংকট দেখা দিবে। এমন একটি পরিস্থিতির মধ্যে করোনার সংক্রমণ এবং ভয়াবহতার বেড়ে যাওয়ার একটি আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আসলে কোন পথে সমাধান, আপনার মতামত জানতে চাই এই ক্ষেত্রে। যে জিনিসটা আমার মনে হচ্ছে যে দীর্ঘদিন থেকে যে আলাপটা যেটা হচ্ছে যে সহসা করোনার হাত থেকে আমাদের হয়তো একটা বিষয়, কারণ একটা উন্নয়নশীল দেশ হিসেবে, হ্যালো শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি বলুন। ওকে, একটা উন্নয়নশীল দেশের বাংলাদেশ তো পশ্চিমা দেশের মতো অতটা শক্তিশালী অর্থনীতি বা ইনফ্রাস্ট্রাকচার না, এবং করোনার মতো এত বড় একটা বিপর্যয় যে ধেয়ে আসবে এত দ্রুত সারা বিশ্বে, সেটাও বাংলাদেশে সেই ধরনের প্রস্তুতি আমাদের ছিল না। এবং সত্যিকার অর্থে এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার মতো প্রস্তুতি বিশ্বের কোনো দেশেরই ছিল না আগে থেকে। আর বাংলাদেশের অবস্থা তো আরো খারাপ হবে। এবং আজকে আপনাদের অনেকগুলো চ্যানেলে যে নিউজটা করা হয়েছে সেটাই আমাকে খুব মানে কি বলবো যে আশঙ্কিত করেছে। সেটা হচ্ছে যে হেলথ সিস্টেমটা কি ভেঙে পড়বে কিনা, কারণ কতগুলো ঘটনা আমরা দেখতে পাচ্ছি, সেই ঘটনাগুলো লক্ষণগুলো খুব ভালো না। একটা হচ্ছে যে আপনি স্বাভাবিক পেশেন্ট ভর্তি করা হচ্ছে না, করোনা মুক্ত সার্টিফিকেট যদি আমাকে না নিয়ে যেতে পারি, আমি অন্য কোনো অসুস্থতায় যদি আমাকে হয়, অ্যাক্সিডেন্ট যদি হয় বা অন্য কোনো সমস্যা যদি দেখা দেয়, আমাকে কোনো হসপিটালে ভর্তি করা হবে না। এই সিচুয়েশনটা কিন্তু আমাদের জন্য একেবারে অনাকাঙ্ক্ষিত। এবং আমি দুটা ঘটনার কথা বলতে পারি। আজকে রেবেকা সুলতান নামে এক ভদ্রমহিলা, উনি প্রায় ৯ ঘন্টা অ্যাম্বুলেন্সে হসপিটাল করে ঘোরাঘুরি করে মারা গেলেন। এবং একজন অতিরিক্ত সচিব খাদ্য মন্ত্রণালয়ের মিস্টার গৌতম আইচ ৮টা হসপিটালে ঘুরে উনি মারা গেলেন। আমাদের কয়েকজন সাংবাদিক বন্ধুর কথা তো আমরা জানি। এটা হচ্ছে যারা প্রিভিলেজড গ্রুপ, যাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। এখন আমি এই সিচুয়েশনে আমি একটা সমস্যায় পড়বো, আমি কোথায় করোনা ফ্রি সার্টিফিকেট পাবো?
আপনারাই তো দেখাচ্ছেন সারাদিন যে কিভাবে লাইন হচ্ছে। আপনি 18 কোটি লোকের দেশ, আমরা 5,000 6,000, আমরা আজকে টেস্ট করেছি 7,208 জন। জি এর জি ভিতরে আমার পজিটিভ হচ্ছে 1,034 জন। তো আমরা যদি 14,000 টেস্ট করতে পারতাম তাহলে হয়তো পজিটিভ পেতাম আমরা 2,000-এর বেশি হয়তোবা। তো এই যে সিচুয়েশনটা আসছে, এই সিচুয়েশনটাকে কিন্তু সামাল দিতে হবে আমাদের। আমরা জানি আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই, আমাদের হেলথ সিস্টেমটা খুবই খারাপ। হ্যাঁ, এখন সবাই বলছেন করোনা এসে আমাদের হেলথ সিস্টেমটাকে বোধহয় নতুন করে জানিয়ে দিল যে আমরা কতটা প্রস্তুত। আসলে এটা এমনি হেলথ সিস্টেমটা খারাপ ছিল আমাদের, করোনা তো আরো এটাকে ইমার্জেন্সি একটা সিচুয়েশন আমাদেরকে বুঝিয়ে দিল যে আমাদের আরো অনেক জায়গায় ভবিষ্যতে সচেতন হতে হবে। কিন্তু অনেকগুলো সিচুয়েশন এর ভিতরে চলে আসলো। একদিক দিয়ে ঝুঁকিপূর্ণ ঘোষণা সারা দেশে চলছে, একদিক দিয়ে ছুটি চলছে, পাশাপাশি গার্মেন্টস খুলে দেওয়া হলো, মার্কেট খুলে দেওয়া হলো। ঘনবসতিপূর্ণ একটা দেশ, যে দেশে ভার্চুয়ালি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা অসম্ভব, প্র্যাকটিক্যালি অসম্ভব। আজকে দেখলাম আপনাদের কোন একটা চ্যানেলে একজন সাংবাদিক ঢাকার বাইরে থেকে লাইভ করছিলেন, ওনার পিছনে অন্তত 10-15 জন একেবারে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। মানে দিস ইজ সামথিং, ওনার উৎসবের মতো মনে হচ্ছে। এখন মানুষের ভিতরে 1-1.5 মাস 2 মাস হয়ে যাচ্ছে তারা বন্দী আছেন। আমাদের বাড়ি ঘরের যে অবস্থা, গ্রামগঞ্জে তো আমি যেটুকু খবর পাই কথা বলছি, গ্রামের দিকে কিন্তু করোনার এই যে ভয়াবহতা বা সোশ্যাল ডিস্টেন্সিংটা কিন্তু মানা হচ্ছে না। আর শহর এলাকাগুলোতে হয়তো আমরা চেষ্টা করছি। রাস্তাঘাটে যে পরিমাণ লোক নেমে এসছে গত 2 দিনে আর মার্কেট খোলার পরে, এই অবস্থায় কিন্তু আমরা কোন দিকে যাচ্ছে জানি না। আমাদের একটা জিনিস আমি একটু অবাক হয়েছিলাম, যখন পিকে যাবে মে মাসটার ব্যাপারে সারা বিশ্ব, বাংলাদেশের ডাক্তাররা, এক্সপার্টরা, বিশ্ব WHO সবাই বললো যে মে মাসে আমাদের পিকে যাব আমরা। সেই সময় কিন্তু আমরা সবকিছু স্বাভাবিকের দিকে নিয়ে যাচ্ছি। এই সিচুয়েশনে আমি জানি না এটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট সিচুয়েশনটা হবে কিনা। গার্মেন্টস একটা ফ্যাক্টর, যানবাহন খুলে দিতে হবে আমাদেরকে। এখন মজার ব্যাপার হচ্ছে যে আর কয়দিন পরে ঈদ, 8-10 দিন পরে ঈদের ছুটি হয়ে যেত। এখন মানুষের ঢাকা ছেড়ে গ্রামে যাওয়ার কথা, কিন্তু এই দোকান খোলা, গার্মেন্টস খোলার কারণে এখন সবাই ঢাকায় চলে আসছে। আবার 10 দিন পরে ছুটি শুরু হয়ে যাবে, তখন কি হবে? এই লোকগুলো আবার মানে একটা, আমরা কিন্তু ম্যানেজিং করোনার ব্যাপারে কিন্তু আমরা এখনো মনে হয় গত 2 মাসে খুব একটা অভিজ্ঞতা অর্জন করতে বা সক্ষমতা অর্জন করতে পেরেছি কিনা আমি সিচুয়েশন হ্যান্ডেল করার ব্যাপারে। কিন্তু জনাব তানভীর সিদ্দিকী, আসলে সচেতনতা কতটা আমাদের মধ্যে গ্রো করেছে বা হতে পেরেছি? গ্রো করেনি, সচেতনতা গ্রো করেছে আপনার আমার মধ্যে। একটা জিনিস বুঝতে হবে যে এই দেশে আপনি কি বের হচ্ছেন, আমি কি বের হচ্ছি, আমি তো বাসা থেকেই আমি কাজ করছি, কিন্তু আপনি রাস্তায় যান এখন হাজার হাজার লোক পাবেন এখানে। গ্রামে তো মানেই না, তারা তো খেলাধুলাও করছে, বাজার ঘাট, এ বাড়ি ও বাড়ি যাওয়া, এক পুকুরে গোসল করা। আমি তো আমার এলাকায় একটা পুকুরে গোসল করা বন্ধ করার খুব চেষ্টা করে আমি পারিনি, যেহেতু এটা যাতে না ছড়ায়। জি ধন্যবাদ। জি, আপনার কাছে আসছি জনাব কুদ্দুস আফরাদ, এই বিষয়টা নিয়ে বলতে চাই যে আমাদের তো অর্থনৈতিক সংকট, মন্দা এটি দেখা দিবে করোনা পরবর্তী বিশ্বে। সেই ক্ষেত্রে এখনই অনেক দেশ এরই মধ্যে তাদের লকডাউন শিথিল করেছে, কারণ আপনি জানেন যে অর্থনীতি গত কয়েক মাস ধরে আসলে সবকিছু লকডাউনের মধ্যে চলে গিয়েছিল। সেক্ষেত্রে অনেক দেশে আসলে ঝুঁকির মধ্যেও কিন্তু শিথিল করেছে, বাংলাদেশও শিথিলের পর্যায়ে চলে যাচ্ছে। কারণ অর্থনৈতিক একটি বিষয় রয়েছে, মানুষের জীবন জীবিকা এবং অর্থনৈতিক সংকটের কথা বিবেচনা করেই সরকার হয়তো সিদ্ধান্তগুলো নিয়েছেন। এই ক্ষেত্রে আসলে আমাদের সচেতনতা জরুরি এবং নিয়ম মানা না মানার এক পরিস্থিতিতে আছে আমরা। কি বলবেন, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে যে গোটা বিশ্বে অর্থনৈতিকভাবে যদি চিন্তা করি, গোটা বিশ্বের সামনে একটা রেড সিগন্যাল আছে। অর্থনীতি যে ভেঙে পড়েছে আর সামনে আরো খারাপ অবস্থা যাবে, তা বাংলাদেশে বলেন, বাইরে বলেন, সর্বস্তরের জায়গার যারা অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে জড়িত তারা আগে থেকে আশঙ্কা করছে। সব দেশের সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হবে, সব দেশের মানুষের জন্য চ্যালেঞ্জ হবে। জনগণের জীবনযাত্রা, জীবন চলাচল, জীবনের যেই চিন্তাগুলো আছে বা আমরা কর্মক্ষেত্রে যা করি তার ভিতরে অনেক কিছু পরিবর্তন আনতে হবে। আমাদের চাওয়া পাওয়া নতুন ভাবে সবকিছু নতুন সেট আপ করতে হবে। আজকে যে দেশে দেশে লকডাউন সীমিত পর্যায়ে কোথাও পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে, আসলে তাদের সামনে কোনো পথ খোলা নেই, বাংলাদেশ সামনে পথ খোলা নেই। কিন্তু আমাদের এটাও চিন্তা করতে হবে, আমাদের মানুষ রক্ষা করতে হবে। আমাদের একদিক দিয়ে যেরকম নানান ভাবে আমরা অর্থনৈতিক ভাবে একটা ব্যাক সাইডে চলে যাচ্ছি, সেরকম ভাবে আমাদের সামনে যেতে হলে
কি কি করণীয়, কোন কোন সাইটগুলো আমাদেরকে অগ্রাধিকার বেশি খুলে দেওয়া প্রয়োজন, সেগুলোর চিন্তা ভাবনায় আরো একটু নতুনত্ব আসা দরকার। আমরা যদি বড় কাজগুলোর দিকে তাকাই, রাস্তাঘাট নির্মাণ বলেন, ব্রিজ কালভার্ট নির্মাণ বলেন, সাধারণ যে আমাদের পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, এর ভিতরে কাজ চলছে, এইসব বড় কাজগুলা নিরাপদ দূরত্বে থাকে, যেখানে মেশিনারিজের ব্যবহার খুব বেশি হয়। আমাদের মেট্রো রেলের কথা বলেন, এইসব কাজগুলো কিন্তু চালিয়ে যাওয়া যায়। আবার যেখানে জনগণের খুব বেশি অংশগ্রহণ থাকে, কারণ এই যে এই ঈদের আগে যে মার্কেট খুলে দেওয়া, আমি জানি না কেন এই ধরনের, যেখানে মার্কেটের সাথে যারা জড়িত, যারা বিপণী বিতান গুলা মালিক, যারা এইসব বিপণী বিতান পরিচালনা করছে, তারাই চাইছে না, কিন্তু আমরা মার্কেট গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এবং আজকে গণমাধ্যমের একটা খবর দেখলাম, ফরিদপুরে গত দুদিনে ভাত ভাঙ্গা জোয়ার মার্কেটে ঢোকার জন্য। আমি ভেবে পাচ্ছি না এই ভাত ভাঙ্গা জোয়ার, আমি নিউজে দেখলাম কারা এই মার্কেটে এইভাবে যেতে হবে ঈদের সময়, ঈদের জন্য কেনাকাটা করতে হবে, বুঝতে পারি না। ফরিদপুর আজকে অবশ্য পরে ফরিদপুরের স্থানীয় প্রশাসন আজকের থেকে এবং ফরিদপুরের ব্যবসায়ীরা তাদের সকল দোকানপাট, নিউ মার্কেট সকল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এইসব এখন আমাদের সীমিত পর্যায়ের আমাদের কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম চালু করতে হবে। ধরেন আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি সিকিউর করে আমরা চালু করতে পারি, যেরকম ভারত আজকের অর্থাৎ এই দিন থেকে 15টা ট্রেন চালু হয়েছে গত দিন থেকে। আমাদের এখানে ঢাকা চিটাগাং, ঢাকা সিলেট, ঢাকা রাজশাহী, ঢাকা খুলনা যেগুলো বিরতিহীন ট্রেন যদি থাকে, সেরকম ব্যবস্থাপনা করে কিছু যোগাযোগ চালু করা যেতে পারে। কিন্তু আমরা যদি আবার লোকাল ট্রেন চালাই, তাহলে এই ব্যবস্থাপনা এবং এই ধরনের সতর্কতা দিয়ে যত কিছুই বলা হোক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, টেম্পারেচার দেখতে হবে, নিরাপদ দূরত্বে বসতে হবে, যত সতর্ক বার্তাই দেখ, কেউ মানবে না, কেউ শুনবে না। আমরা ছোট্ট একটা দেশ, মনে রাখতে হবে জনসংখ্যা, মানুষের সংখ্যা অনেক অনেক বেশি, আমাদের চাহিদা অনেক বেশি, আমাদের নানান সমস্যা আছে, জীবিকার জন্য আমাদের এই জায়গা থেকে ওই জায়গায় দৌড়াতে হয়। আবার এটাও সত্য, আজকে 1.5 মাস পার হয়ে যাচ্ছে, একটা দেশের সব কিছুই বন্ধ, এইভাবেও দেশ চলতে পারে না। প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা সীমিত পর্যায়ে কিছু কিছু জিনিস ছেড়ে দেব, আমিও চাই ছেড়ে দেওয়া হোক, কিন্তু সেটা একবারে ধরেন গার্মেন্টস গণহারে যদি আমরা গার্মেন্টস খুলে দিই, তাহলে এটা বিপদ ডেকে আনবে। কিছু গার্মেন্টস আমরা খুলে দিতেই পারি, যে জায়গায় একবারে করোনার যে স্বাস্থ্যবিধি আছে, যে নিয়ম কানুন আছে, সেসবগুলো যে জায়গায় মেনে চলবে, মেনে চলার মতো পরিবেশ আছে, মেনে চলার মতো ব্যবস্থাপনা আছে, মেনে চলার মতো অ্যাডমিনিস্ট্রেশন আছে, সবকিছু মিলে সেসব জায়গায় অবশ্যই খুলে দেওয়া যায়। এখন একটু আগে যেটা আমাদের সিদ্দিকী ভাই বললেন, আসলে প্রায়োরিটিটা আমাদের ঠিক করতে হবে। প্রায়োরিটিটা আমরা মনে হয় একটু গোজামিল করছি। এই যে ঈদের আগে আমি ঢাকায় ফিরে আনছি, আবার ঈদের সময় কেউ কেউ হয়তো যাবে, এই জায়গাটা আমরা কেন করলাম জানি না। শুনতেছি যে 17 তারিখ থেকে গণপরিবহন সীমিত আকারে ছেড়ে দেওয়া হতে পারে, শুনতে পাচ্ছি ট্রেন চলাচল করা হবে, কিন্তু সেটা কি ব্যবস্থাপনায় করা হবে, কতটুকু শক্তভাবে করা হবে, পোক্তভাবে করা হবে, এগুলা কিন্তু আর একটু ভেবেচিন্তে করা উচিত। খোলা হোক, খোলার বিপক্ষে আমরা না, কিন্তু আমাদের স্বাস্থ্যবিধিটা যাতে অক্ষর অক্ষরে পালন হয়। সিদ্দিকী সাহেব যেটা বললেন, অনেকেই কনসাস, এটা জানেন এই ব্যাধির, এই সংক্রমণে কি ক্ষতি হয়, কিভাবে মারা যায়। তোমার বাংলাদেশে 18 কোটি মানুষ যাদের জ্ঞান আছে সবাই জানেন, ছোট বাচ্চা ছাড়া। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যখন এই যে সীমিত আকারে লকডাউন ছেড়ে দেওয়া হচ্ছে, যার প্রয়োজন আছে সেও বেরোচ্ছে, যার প্রয়োজন নাই সেও বেরোচ্ছে। এই দিকটা কে দেখভাল করবে? এই জায়গাটাতে আসলে আমাদের সচেতন হতে হবে। সচেতন তো আমি বললাম, সচেতন তো বারবার বলা হচ্ছে। অত্যন্ত গণতান্ত্রিক ভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবার যে ধৈর্যের পরিচয় দিয়েছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর স্বভাব চরিত্র বৈশিষ্ট্য আমরা জানি। তো তারপরেও তাদের যে স্বভাব চরিত্র সেটা পার করে তারা যে মানবিক ভাবে এবার এই ব্যবস্থাটা ট্যাকেল করেছে, সত্যি আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের ধন্যবাদ দিতে হয়। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তো একটা সীমাবদ্ধতা আছে, তাদেরও তো একটা ধৈর্যের শেষ আছে। কারণ আজকে যখন লকডাউন খুলে দিল, আমি বিভিন্ন টেলিভিশনে ফুটেজ দেখছিলাম, যাত্রাবাড়ি মোড়ের ফুটেজ বা গাবতলির ফুটেজ, আমরা কি দেখলাম ওইখানে? আইন শৃঙ্খলা বাহিনী তো আর পারবে না এত মানুষকে আটকে রাখতে, জিজ্ঞেস করতে কিভাবে সে কেন ঢুকছে, কেন বেরোচ্ছে। তো যেটা হচ্ছে, আমাদের এখানে কনসাসনেস আছে, কিন্তু আমরা ততটা দায়িত্বশীল না। নাগরিক হিসাবে আমরা ততটা দায়িত্বশীল না যতটা দায়িত্বশীল আমাদের হওয়া দরকার।
জি, ধন্যবাদ জনাব কুদ্দুস আপনার কাছে ফিরবো। আমরা আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন পীযূষ কান্তি আচার্য, আমরা তার কাছে যাব এবং আপনি যে বিষয়টি বললেন যে মফস্বলে যে দোকানপাট 10 তারিখ থেকে খুলেছে সেখানে মানুষ ভিড় করছে, বিভিন্ন জেলার যেসব দোকানপাটগুলো রয়েছে, মার্কেটগুলো রয়েছে, কিছু কিছু মার্কেট খুলেছে এবং সেখানেও মানুষের প্রচণ্ড আমরা ভিড় লক্ষ্য করছি। যদিও রাজধানীতে বিভিন্ন দোকানপাট যেগুলো খুলেছে সেখানে ক্রেতা অনেকটাই শূন্য, এমনটিও কিন্তু উঠে আসছে। মফস্বলে মানা হচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে পীযূষ কান্তি আচার্য আপনার কাছে জানবো, তবে তার আগে জনাব হারুনুর রশিদ আপনার কাছে যেতে চাই। যে বিষয়টি হচ্ছে যে মহামারীর এই সময় সামনে ঈদ উল ফিতর এবং একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে 16 তারিখে হচ্ছে আমাদের সর্বশেষ ছুটির মেয়াদ, 16 তারিখ পর্যন্ত। এই ক্ষেত্রে লকডাউন যদি উঠে যায় এবং যদি 16 তারিখের পরে সাধারণ ছুটি কিছুদিনের জন্য, সাধারণ ছুটির মেয়াদ শেষ করে কিছুদিনের জন্য খোলা হয় সরকারি অফিস আদালত বিভিন্ন কিছু, এই ক্ষেত্রে আসলে কি ধরনের করণীয় হওয়া উচিত আপনার কি মনে হয়? আসলে করণীয় মানে সরকারের করণীয় না নাগরিকদের করণীয়, এটি আসলে জটিল প্রশ্ন। আমরা যে কথাগুলো এতক্ষণ বলছিলাম, কুদ্দুস ভাই বলছিলেন, আরো কয়েকজন বলছিলেন, তো এটা কি সরকার বোঝে না যে দেশের পরিস্থিতি কি? তাদের কাছে কি এর প্রতিবেদন নেই? স্বাস্থ্যমন্ত্রী তো নিজেই বলেছেন যে এভাবে পোশাক কারখানা বা দোকানপাট খুলে দিলে করোনার বিস্তার বাড়বে, বিস্তারিত হবে। আজকে তো আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই বলেছেন যে কেউ আসলে এই ধরনের সামাজিক দূরত্ব মানছেন এবং পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। মাহবুবুল হানিফ, তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি তো একই কথা বলেছেন। সুতরাং এই তথ্য আপনার কাছে, আমার কাছে, কুদ্দুস ভাইয়ের কাছে বা 10 জনের কাছে আছে, সরকারের কাছেও আছে। এখন সরকার তার পলিসি অনুযায়ী সরকার কিভাবে এটা হ্যান্ডেল করবে সেই অনুযায়ী সেই ব্যবস্থা নিচ্ছে, আমরা দেখছি। আপনার আমার আলোচনা সেটা সরকারের এই আলোচনা শুনে সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার নেই। সরকারের কাছে যথেষ্ট এক্সপার্ট লোকজন রয়েছেন, তারা জানেন পরিস্থিতি, এবং আমি এক্সপার্টদের কথা, যাদের সাথে কথা বলি সাংবাদিক হিসেবে, তাদের কথা শোনাতে চাই। সেটা কথা দুই একটা কথা বলতে পারি। সেটি হচ্ছে যে আমাদের এখানে আমরা একটা সুবিধার মধ্যে রয়েছি, করোনার সুবিধা। সেটি হচ্ছে আপনারা খেয়াল করবেন যে আমাদের যে এখনো যে করোনার যে আমরা বলি যে 1000 ছাড়িয়েছে একদিনে, বিষয়টি আতঙ্কের, কিন্তু আমাদের কিন্তু এটা স্লো পেজে এগোচ্ছে। এটি হচ্ছে আমাদের সুবিধা। এই স্লো পেজকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা এই সুবিধাটি নিতে পারবো। আজকে ধরেন যে আরেকটা কথা বলি যে টেস্ট বাড়ালে রোগী বাড়বে, এটা খুব স্বাভাবিক, কিন্তু এই ব্যাখ্যাটাও কিন্তু রয়েছে যে আমাদের যখন আপনি যদি আরেকটু পিছনে যান, যখন এখানে মহামারী আমরা বললাম তখন আমাদের রোগী কত ছিল? 100। তাহলে মহামারী কিভাবে বললাম এইভাবে। এটা চিকিৎসকরা বলছেন যে আপনি স্যাম্পলিং যখন করবেন, সেই স্যাম্পলিং যদি যথার্থ হয়, আপনি যদি সব জায়গা থেকে পান, তাহলে কি আপনি বুঝতে পারছেন পরিস্থিতি। সুতরাং এখন আমাদের যে টেস্ট বাড়িয়ে আমরা টোটাল রোগীটা শনাক্ত করতে পারবো, পরিস্থিতিটা কতজন আছে। কিন্তু আমরা কিন্তু বুঝে ফেলছি আমাদের পরিস্থিতি কি, অর্থাৎ আমরা আসলে এখন একটি মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে এবং এটি কিন্তু পিকে যায়নি, যেটা সবচেয়ে বেশি আলোচিত হয় যে আপনি পিকে যেয়ে তারপর নামা শুরু করবেন। তাহলে পিকে যাবেন বুঝবেন কিভাবে? এটা চিকিৎসকরা বলছেন যে যখন কন্টিনিউয়াসলি 1, 2, 3 অথবা 2 সপ্তাহ ধরে রোগী, মৃত্যু সব কমতে থাকবে। আমাদের কোনোটাই কিন্তু কমছে না, প্রত্যেক দিনই আমরা রেকর্ড করছি, অর্থাৎ রোগী বাড়ছে, মৃত্যু হয়তো একদিন কমছে আরেকদিন বাড়ছে। সুতরাং আমাদের পরিস্থিতি কিন্তু বাড়তির দিকে, এবং এই বাড়তি কোন জায়গায় যাবে, স্লো পেজে গেলে যে এটা দ্রুত পেজে হবে না, এটা যে জাম্প করবে না, তা কিন্তু আমরা বলতে পারছি না। এটাকে ঠেকাতে হবে। এটাকে ঠেকানোর জন্য আমি এখন যেটা মনে করি যে আমি আসলে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু জনাব হারুনুর রশিদের একটি কথা, কোন দেশ তো আমরা আসলে এখন পর্যন্ত দেখিনি কেউ সংক্রমণটি ঠেকাতে পেরেছে। যে দেশেই ধরেছে সেই দেশেই ভয়াবহ পর্যায়ে গেছে, অনেকটা প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে পড়েছে এটি, কেউ আসলে ওইভাবে সংক্রমণ রোধ করতে পারেনি। কিন্তু এই ক্ষেত্রে আসলে আমার যে বিষয়টি বলা যে এর যে ব্যাপকতা রোধ করা কিংবা চিকিৎসা ব্যবস্থা বা আমাদের যে প্রস্তুতি, সেটি তো আমরা নিতে পারতাম সঠিকভাবে। আমাদের অনেক আলোচনা হয়েছে এবং এরই মধ্যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে অন্যরা কথা বলেছেন, আর এটা রিপিট করে কি লাভ? আমি বলছি যে অন্যান্য বিশ্বে ব্যবস্থাপনা, আমি অন্যান্য বিশ্বের সাথে তুলনা করার এত দরকার নেই। বাংলাদেশটা আপনার উন্নত বিশ্ব না, কিন্তু আমি বলি তারপরে আমরা সুবিধাজনক অবস্থানে আছি। এখন ধরেন ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? আপনি যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 6টি ক্রাইটেরিয়া দেখেন, তাহলে আমরা ব্যবস্থাপনাটা ভালো করছি। তার একটি উদাহরণ হলো যে আমাদের সাধারণ চিকিৎসা এবং করোনা চিকিৎসা দুটোই ডেডিকেটেড এবং ফার্স্ট ক্লাস হতে হবে। তো এখন আপনারাই বলছিলেন, বিভিন্ন সেক্টর থেকে বলছে যে করোনা রোগী চিকিৎসা পায় না, আবার সাধারণ রোগের তো চিকিৎসাই নেই। তাহলে কোথায় আমরা রয়েছি? আপনি তখনই কিন্তু দোকানপাট, একটু আগে সবাই বলছেন, আমি তাদের সাথে একমত,
আমাদের তো ইকোনমি সচল রাখতে হবে। আমাদের এখানে কিন্তু একটা একটা কিন্তু বার্গেনিং এ যেতে হয়, আমরা কতটুকু খুলবো কতটুকু ছাড়বো, মানে এটা কিন্তু জীবনের জন্য, আমি ইকোনমিও ছাড়বো জীবনের জন্য, আমি ফুড উৎপাদন বা সোজাই বলছিলেন সবই জীবনের জন্য, আবার এই যে লকডাউন এটাও জীবনের জন্য। এই যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস এটা খুব সার্থক ভাবে করতে হবে। যদি না করতে পারি তাহলে মৃত্যু গুনবো না আমার অর্থনীতি সক্রিয় রাখবো, এই দুইটার মাঝে একটা জায়গা তৈরি করতে হবে। সেটি হচ্ছে আমি কতটুকু কত কম ক্ষতি করে আমার ইকোনমি সচল রাখতে পারি। ইকোনমিতে রাখতেই হবে। আমাদের যে সৌভাগ্য আমরা কিন্তু বড় ফসলটা হারভেস্টিং করে ফেলেছি, আরো ফসল আসবে, সুতরাং সেই জায়গাগুলো রেডি রেখে জরুরি সেবাগুলো যত স্মুথ হওয়া যায় সেগুলো করতে, যার জরুরি না তার বাইরে যাওয়ার দরকার নেই। আমি এর আগেও বলেছি, বারবারও বলি। আর মানুষকে বাইরে রাখার, ঘরে রাখার একটা পদ্ধতি হলো সচেতন করা। তো সে কুদ্দুস ভাই বলছিলেন, সিদ্দিকী ভাই বলছিলেন যে মানুষ তো বোঝে, জানে তো যে এই করোনার সংস্পর্শে আসলে তার মৃত্যু হতে পারে। মার্কেটে যে দোকানপাট খোলার কথা ছিল সেখানে তো একটি সাইনবোর্ড লাগাতে চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আপনারা যদি অসচেতন হন বা যদি নিরাপত্তা না নেন তাহলে আপনাদের মৃত্যু ঘটতে পারে। তো এই মৃত্যুর মুখে আমি কতখানি তাকে এগ্রি করতে পারি সেই জায়গাগুলো তো আমাদের বুঝতে হবে সেটা আমার জীবন এবং অর্থনীতি দুটো মিলিয়ে। সেক্ষেত্রে এই জরুরি সার্ভিসগুলো, সেবা, পণ্য সামগ্রী সেগুলো চালু করা সারা বিশ্বেই করেছে, সিস্টেম আছে। আর বিভিন্ন জিনিস একটু একটু করে খুলে দিয়েছে কখন সে পরিমাপ করেছে। একটা জিনিস যখন পিকে চলে যাবে তারপরে ডাউনওয়ার্ড হবে, ডাউনওয়ার্ড যখন হতে থাকবে আপনি তখন সেফটির দিকে যাচ্ছেন। আপনি খেয়াল করবেন জার্মানি খুলে দিয়ে দিয়ে কিন্তু এখন আবার প্রবলেমে পড়েছে। গতকাল খবর সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের মতো উন্নত দেশ বেড়ে গেছে। সুতরাং এখন সবচেয়ে আমাদের কষ্ট হচ্ছে ওষুধ নেই, এটা মানুষে মানুষের সংক্রামিত হয়। এখন এটা নিয়ে তো বিরক্ত হয়ে কিছু লাভ নাই, আমাদের তো বাঁচতে হবে। আমরা তো বলতে পারবো না যাও করোনা তুমি চলে যাও, আমাদের এই করোনার সঙ্গেই যুদ্ধ করতে হবে, কতদিন করতে হবে জানি না। সুতরাং সেই যুদ্ধের পরিবেশ, মানুষের জীবনের পরিবেশ এবং ইকোনমিক অবস্থা সচল রাখার পরিবেশ, এটি অত্যন্ত সাকসেসফুলি এখানে চিকিৎসকরা, অর্থনীতিবিদরা এবং যারা স্বাস্থ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য নিয়ে ভাবেন তাদের সাথে খুব ভালোভাবে গভীরভাবে কথা বলে সিদ্ধান্ত নেওয়া উচিত। জি, ধন্যবাদ জনাব হারুনুর রশিদ। থাকুন আপনি আমাদের সঙ্গে। আমরা এখন পর্যন্ত আসলে চলতি মাসে প্রকাশিত হবে এসএসসি সমমান পরীক্ষার ফল। শিক্ষা প্রতিষ্ঠান ছুটিতে থাকলেও সেক্ষেত্রে অনলাইনে প্রকাশিত হবে ফলাফল এবং 15 থেকে 20 তারিখের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন দোকানপাট রাজধানীতে খুললেও সেখানে ক্রেতা অনেকটাই কম। জনাব পীযূষ কান্তি আচার্য, আপনার কাছে আসতে চাই। জনাব কুদ্দুস আফরাদ এবং তানভীর সিদ্দিক দুজনেই বলছিলেন যে মফস্বল এলাকা যেসব মার্কেটগুলো রয়েছে সেখানে খুলে গেছে 10 তারিখের পর, এরপর থেকে কিন্তু মানুষের ভিড় অনেকটা বেড়ে গেছে, যে ফরিদপুরের উদাহরণ দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি একটু জানতে চাই, সেখানে মানুষ সামাজিক দূরত্ব কতটা মানছেন, দোকানপাটে ভিড় কেমন আপনি দেখছেন, এবং করোনা পরিস্থিতি কি কোন পর্যায়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া? যদিও আমরা জানি যে কুমিল্লার মধ্যে প্রায় দ্বিতীয়, চট্টগ্রাম বিভাগে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সংক্রমণের দিক থেকে। পীযূষ কান্তি আচার্য, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? দুঃখিত, আসলে পীযূষ কান্তি আচার্য মনে হয় আমার প্রশ্নটি শুনতে পারেননি, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা তার কথা শুনতে পাচ্ছি না। জনাব তানভীর সিদ্দিক, আপনার কাছে যে বিষয়টা, আপনি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলছিলেন, স্বাস্থ্য ব্যবস্থায় আমরা দেখছি যে আজকে মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগ নেতা, তিনিও বলছিলেন যে স্বাস্থ্য ব্যবস্থা একটি সমন্বয়হীনতা রয়েছে, অব্যবস্থাপনা রয়েছে। আসলে কতটা আমরা এই ক্ষেত্রে এগিয়ে যেতে পেরেছি কিংবা সঠিক পথে এগুচ্ছে কিনা, আপনার কি মনে হয় জনাব তানভীর সিদ্দিক? মেডিকেল কলেজগুলোর সাথে সম্পর্কিত যে হসপিটালগুলো, এইটাই। এবং এখানে বড় বড় কিছু বিল্ডিং আছে, কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে, ভালো একটা অপারেশনের জন্য রুম আছে, কিছু ভালো সার্ভিস আমরা পাই। বাট এত লোক কেন বিদেশে যায়?
আপনি এখন চিন্তা করেন আমাদের দেশের অধিকাংশ লোকই তো বিদেশে যেতেন, এবং করোনার চিকিৎসা যদি বিদেশে যে করা যেত তাহলে এতদিনে কয়েক লক্ষ লোক বিদেশে চলে যেতেন, সে সামর্থ্য তাদের আছে, কিন্তু আনফরচুনেটলি তারা সেটা যেতে পারছেন না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা কখনোই গুরুত্ব ওইভাবে দেওয়া হয় যেভাবে হওয়া উচিত ছিল। আমি তো সেদিন লিখেছি যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা যদি সঠিকভাবে ব্যবহৃত হতো, যে উদ্দেশ্যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যে যদি ব্যবহৃত হতো, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার চিত্রটা হতে পারতো সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক কিংবা আমেরিকার মতো। হাজার হাজার কোটি টাকা আমরা বরাদ্দ দিয়েছি, কিন্তু আমরা প্রপারলি ইউটিলাইজেশনটা করতে পারি। কিছু কিছু জায়গায় হয়েছে এবং বিশাল রকমের একটা কি বলা যায় তসরুফ কিংবা অর্থের অপব্যবহার, এই সমস্ত নিয়ে তো অসংখ্য রিপোর্ট আছে, এটার বলার করে কিছু নাই। এই সিচুয়েশনে আমাদের ম্যানেজ করতে হবে। এখন আপনি একটা হসপিটালে দিচ্ছেন যে হসপিটালের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম নাই, কি করবেন আপনি? আপনি কুর্মিটোলায় যে হসপিটালের কথা, সেখানে তো আমি নিজে জানি, আমি একজন পেশেন্টকে নিয়ে আমি একজন সাংবাদিকের শরণাপন্ন হয়েছি এবং ওনাকে বলেছি, ফাইনালি পেশেন্ট বলছেন যে ভাই আমি নিঃশ্বাস নিতে পারছি না, এরকম একটা মেসেজ উনি পাঠিয়েছেন যে আমি নিঃশ্বাস নিতে পারছি না, ডাক্তার নার্স আমার কাছে আসছে না, কোনো অক্সিজেন নেই, আমাকে একটু বাঁচানোর ব্যবস্থা করেন। আমি সঙ্গে সঙ্গে ওই পুরো মেসেজটা আরেকজনকে ফরওয়ার্ড করে দিলাম। দিস ইজ দ্য রিয়েল সিচুয়েশন। তো এই সিচুয়েশনে কতজনকে আপনি হ্যান্ডেল করতে পারবেন, কতজনকে সাপোর্ট দিতে পারবেন? আপনি কল্পনা করেন এটা 1000 লোক আপনি অসুস্থ, কতজন আপনি হসপিটালে গিয়েছেন? আপনি এখন যেটা পিকের কথা বলা হচ্ছে, যদি 5000 10,000 লোক হসপিটালে অ্যাটেন্ড করতে হয় প্রতিদিন, আপনি কি করবেন? কাকে আপনি হসপিটালে দিবেন, কাকে অক্সিজেন দিবেন, কাকে আপনি দিবেন? আর ফ্রন্ট লাইনে যারা আছেন, ডাক্তার, পুলিশ, নার্স, সাংবাদিক, এনারা তো এফেক্টেড হয়ে যাচ্ছে। এই সিচুয়েশনে আমি যেটা বললাম যে রেবেকা সুলতানের কথা, দুইটা হসপিটালের মাঝখানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বারডেম, এইটার মাঝখানে উনি অ্যাম্বুলেন্সের ভিতরে মারা গেলেন। তো এই সিচুয়েশনটাকে আপনাকে কল্পনা করতে হবে যে সামনের দিনগুলো কি আসছে। এটা ম্যানেজ করা খুবই টাফ হয়ে যাবে আমাদের, কারণ আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচার নাই, আমাদের ওই টেকনোলজি নাই, আমাদের ওই অত পরিমাণ ডাক্তার নাই, অত পরিমাণ নার্স নাই। এমনি তো আমরা গত 1.5 মাস ধরে পিপিই আর ওই যে N95 মাস্ক নিয়ে আমরা অস্থির হয়ে আছি। ডাক্তার বা নার্স যারা সেবা দিবেন তাদেরও তো সেফটি ব্যাপারটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো সব মিলিয়ে আমি যেটা বলতে পারি যে তারপরে তো এখন আবার সমস্যা হয়ে গেল, স্বাভাবিক চিকিৎসার যে জিনিসগুলো, অ্যাডমিশন গুলো বন্ধ হয়ে যাচ্ছে। বড় বড় হসপিটাল বলছে আপনি করোনার সার্টিফিকেট নিয়ে আসেন, করোনা ফ্রি সার্টিফিকেট। ভাই আমি করোনা ফ্রি সার্টিফিকেট কোথায় পাবো? আমার এখন যে একটা ইমার্জেন্সি হবে না, আমার যে এখন যে বুকের ব্যথা হবে না, আমার এখন যে সিঁড়িতে পড়তে যে আমি ব্যথা পাবো না কিংবা হাত কাটবে না, তার তো কোনো গ্যারান্টি নাই। তো আমি হসপিটালে গেলে প্রথমেই আমাকে চাওয়া হচ্ছে জি, এই ধরনের সমন্বয়হীনতাগুলো রয়েছে। এবং আপনি যে বিষয়টি বলছেন জনাব তানভীর সিদ্দিকী, আপনার কাছে আমি ফিরবো। আপনি যে বিষয়গুলো বলছেন যে সাধারণ রোগী যারা রয়েছে তারা হাসপাতালে ভর্তির ক্ষেত্রে এই ধরনের সার্টিফিকেট চাওয়া হচ্ছে, যারা সাধারণ রোগী রয়েছেন তারা অনেক ভোগান্তির মধ্যে পড়ছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পীযূষ কান্তি আচার্য। আপনার কাছে আমি জানতে চাই যে জনাব কুদ্দুস আফরাদ এবং হারুন রশিদ তারা দুজনেই বলেছেন যে বিভিন্ন মফস্বল এলাকায় যেসব দোকানপাট রয়েছে সেখানে ভিড় বেড়েছে, এবং আপনার কাছে জানতে চাই যে ব্রাহ্মণবাড়িয়াতে মানুষ সামাজিক দূরত্ব কতটা মানছেন এবং সেখানকার যে দোকানপাটগুলো রয়েছে সেখানে মানুষের ভিড় কতটা দেখছেন, এবং ব্রাহ্মণবাড়িয়ার করোনা সংক্রমণের পরিস্থিতি আমরা জানি যে খুবই বেশি, চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রায় 3য় অবস্থানে রয়েছে। একটু সবশেষ পরিস্থিতি যদি একটু জানান আমাদের। যে কথাটি বলতে চাই, প্রথমেই ব্রাহ্মণবাড়িয়ার যে পরিস্থিতি যে আছে আমি একটু জানাতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু এই পর্যন্ত 60 জন আক্রান্ত হয়েছেন। 60 জনের মধ্যে ইতিমধ্যে 35 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে এই আক্রান্তের সংখ্যাটা একটু কমই বলা যায়। অন্যান্য জেলার সাথে তুলনা করলে আমার কাছে মনে হয় যে আক্রান্তের সংখ্যাটা কম, যদিও এখানে কিন্তু স্থানীয়ভাবে পরীক্ষা করা হচ্ছে না, পরীক্ষা করা যায় না বা পরীক্ষা করার ব্যবস্থা নেই। এখান থেকে ঢাকায় পাঠানো হয়, ঢাকা থেকে একদিন পরে রিপোর্ট আসলে আমরা জানতে পারি যে কতজন আক্রান্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বক্ষবিহেদী হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। এখানে 6 জন ডাক্তার, 6 জন নার্স, তারা কিন্তু পালাক্রমে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত যেই আমরা বলতে চাই যে এই পর্যন্ত যে 60 জন আক্রান্ত হয়েছে এর মধ্যে কিন্তু 35 জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন, কিন্তু এর মধ্যেও আমরা প্রথম দিকে 2 জন মারা গিয়েছিল। এখানে দ্বিতীয় প্রশ্নটি যে করেছেন যে আসলে ব্রাহ্মণবাড়িয়ার যে দোকানপাট কিন্তু 10 তারিখ খোলার কথা ছিল,
কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে ব্যবসায়ীরা আছেন এবং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খানের সাথে একটা বৈঠক করেছেন। বৈঠক করে তারাই সিদ্ধান্ত নিয়েছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় দোকানপাট এবং শপিং মল খোলা হবে না। আমরা 10 তারিখ থেকেই কিন্তু দেখেছি ব্রাহ্মণবাড়িয়ায় কোনো দোকানপাট বা শপিং মল খোলা হচ্ছে না, কিন্তু যে ফুটপাত আছে, ফুটপাতে কিন্তু যে হকার যারা আছে তাদেরকে আমরা লক্ষ্য করছি, কিন্তু এই হকারের যে এখানে যে নিম্ন শ্রেণীর যে যারা শপিং করতে যাচ্ছে তাদের মধ্যে আসলে সামাজিক দূরত্বটা তেমন নেই। এখানে এইটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে হকার যারা আছেন, হকাররা কিন্তু এখানে এই সামাজিক দূরত্ব না মেনেই এখানে বাজার সদাই করছে। আর লকডাউন হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায় যে গত 11 এপ্রিল থেকে ব্রাহ্মণবাড়িয়া লকডাউন হয়েছিল। আজকে প্রায় 1 মাস পার হয়েছে। প্রথম দিকে লকডাউন কিন্তু কঠোরভাবে মানা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তারা অনেক চেষ্টা করেছেন যেন অযথা কেউ ঘরের বাইরে না আসে, কিন্তু গত কয়েকদিন যাবত আমরা লক্ষ্য করছি যে মানুষ কিন্তু ঘর থেকে বেরিয়ে এসছে এবং কারণে অকারণে তাদেরকে শহরে দেখা যাচ্ছে এবং রিক্সাও চলাচল করছে এবং এখানে সামাজিক দূরত্ব খুব একটা মানা হচ্ছে না। তবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন কিন্তু চেষ্টা করে যাচ্ছে যেন এই লকডাউনের মধ্যে যেন তাদের সামাজিক দূরত্বটা নিশ্চিত হয়। আরেকটা বিষয় বলতে চাই, এখানে আরেকটা বিষয় যোগ করতে চাই যে আপনারা জানেন যে সরাইলে মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর যে জানাজা হয়েছিল, ওই জানাজায় কিন্তু লক্ষাধিক মানুষের উপস্থিত হয়েছিল, এটা আপনারা জানেন। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে 10টি গ্রাম কঠোরভাবে লকডাউন করা হয়েছিল, এই আশেপাশের যে 10টি গ্রাম। 14 দিন পরে দেখা গেল এখানে কিন্তু কেউ আক্রান্ত হয়নি, ওই এলাকার কেউ আক্রান্তের খবর এখনো আমরা পাইনি। তো এটা একটা ভালো সংবাদ বলা যেতে পারে। যে ধন্যবাদ জনাব পীযূষকান্তি আচার্য, আপনার কাছে আমরা ফিরবো। আমরা বেশ ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি বেশ ভালো সুখবর আপনি দিয়েছেন। এখন পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি রপ্তানি বাধা মুক্ত রাখতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী এবং করোনার প্রকোপ যতই বাড়ছে ততই স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা ততই প্রকাশ পাচ্ছে, এমন কথা বলেছেন আওয়ামী লীগ নেতা জনাব মাহবুবুল আলম হানিফ। এবং কিট ব্যবহারের সাময়িক অনুমোদন চায় গণস্বাস্থ্য কেন্দ্র। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা একটু বিরতিতে যেতে চাই, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আমি আছি ফখরুল ইসলাম, আমার সঙ্গে রয়েছেন 4 জন অতিথি। আমরা একটু সারা বিশ্বের করোনা সংক্রমণের যে পরিস্থিতি সেটি একটু জানিয়ে দিতে চাই। সারা বিশ্বে এখন পর্যন্ত 42,26,864 জন আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন 2,85,252 জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 15,11,781 জন। আমরা একটু বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি একটু জানিয়ে দিতে চাই। এখন পর্যন্ত আপনারা জানেন যে সারা বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা এবং সেখানে গত কয়েক ঘন্টায় 214 জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত সর্বমোট 81,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায় যুক্তরাষ্ট্রে। এছাড়া স্পেনে 123 জন এখন পর্যন্ত গত কয়েক ঘন্টায় মৃত্যুবরণ করেছেন এবং সেখানে 26,000-এর বেশি মৃত্যুবরণ করেছে সর্বমোট। যুক্তরাজ্যে আশঙ্কাজনকভাবেই বাড়ছে মৃত্যু সংখ্যা এবং সংক্রমণের সংখ্যা। ইতালিকেও ছাড়িয়ে গেছে, সেখানে 32,000-এর বেশি এখন পর্যন্ত সর্বমোট মৃত্যুবরণ করেছে যুক্তরাজ্যে। গত কয়েক ঘন্টায় 210 জন মৃত্যুবরণ করেছে। এছাড়া রাশিয়াতেও সংক্রমণের সংখ্যা হঠাৎ করেই এখন গত 2 সপ্তাহ ধরে বাড়তির দিকে। সেখানে এখন পর্যন্ত রাশিয়াতে গত 24 ঘন্টায় 11,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত মোট 2,000-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। এবং ভারতেও কিন্তু আমরা যতটুকু জানি যে আজকে 4,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে, এখন পর্যন্ত সর্বমোট 2,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। এবং এরপরে বাংলাদেশের পরিস্থিতি তো আপনারা জানেনই, গত 24 ঘন্টা এখন পর্যন্ত 11 জন মানুষের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টা এবং 1,034 জন অর্থাৎ এটি একদিনের সর্বোচ্চ রেকর্ড। বাংলাদেশে 1,034 জন আক্রান্ত হয়েছে, মোট আক্রান্ত ছাড়িয়েছে 15,691 জন এখন পর্যন্ত। মোট পরীক্ষা হয়েছে এখন পর্যন্ত 1,29,865 জনের। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,902 জন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে 2,360 জনকে। আমাদের সঙ্গে অতিথি
অতিথিরা রয়েছেন। আমরা একটু যেতে চাই আলোচনায়। জনাব হারুনুর রশিদ, যে বিষয়টি পীযূষ আচার্য বলছিলেন যে দোকানপাট খুলে দেওয়া হচ্ছে এবং সেখানকার ফুটপাত বা ছোট ছোট দোকানগুলো সেগুলোতে ভিড় বাড়ছে ঈদকে ঘিরে, আমরা এর বিপরীতে আমরা কিন্তু লক্ষ্য করছি ইতিবাচক দিক, যে রাজধানী সহ বেশ কয়েকটি মফস্বলের এলাকায় সেখানে অনেকে শপিং মল বন্ধ রেখেছেন স্ব উদ্যোগী হয়ে করোনার সংক্রমণ প্রতিরোধে। একই সাথে রাজধানীর বিভিন্ন দোকানপাটগুলোতে ক্রেতা সমাগম খুবই কম। এক্ষেত্রে আসলে মানুষ সবচেয়ে বড় কথা অর্থনৈতিক দিক বিবেচনা করে, মানুষের জীবন জীবিকার কথা বিবেচনা করে সরকারকে বিভিন্ন দেশ যেভাবে লকডাউন থেকে শিথিলতায় চলে আসছে বাংলাদেশকেও সেক্ষেত্রে আসতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে সামাজিক দূরত্ব মানছেন না। এই ক্ষেত্রে আসলে উদ্বেগ কতটা বাড়ছে আপনার কি মনে হয়, একটু ছোট্ট করে যদি বলেন। একটা বিষয় খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন যে যারা গরিব মানুষ, যারা বিত্তবান নয় অথবা যাদের দিন আনে দিন খায়, যাদেরকে একটু আগেই বলছিলেন আসলে তাদেরকে যদি ঘরে রাখতে চান তাহলে তাদের ফুড সাপ্লাইটা নিশ্চিত করতে হবে। আমরা যদি অন্যান্য জায়গার কথা বলি তাহলে করোনায় যাদেরকে আমরা লকডাউন করে ঘরে রেখেছেন তাদেরকে কিন্তু নিশ্চিত করা হয়েছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি কি শুনতে পাচ্ছেন না আমাকে? জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। যে সেটা কিন্তু নিশ্চিত করা হয়েছে। এখন এই মানুষগুলোকে আপনি যারা ফুটপাতে বসেন, যারা দিন আন দিন খান রিক্সা চালক, তাদেরকে ঘরে রাখতে হলে তাদেরকে খাবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখন যে শপিং মলগুলো খোলেনি এবং তারা ভালো সিদ্ধান্ত নিয়েছেন আমার বিবেচনায়, কিন্তু এখানে যারা কর্মচারী রয়েছেন তাদের বেতনটা নিশ্চিত হয়েছে কিনা, আমি কিন্তু সেই জিনিসটা জোর দেবো। যে শপিং মল খুলবে না ভালো কথা, কিন্তু এখানে তো হাজার হাজার দোকান আছে, সেই দোকান কর্মচারীরা বেতন পেয়েছেন কিনা একটি খেয়াল রাখবেন। 26 তারিখে যখন 26শে মার্চ যখন সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়, তারপরেই কিন্তু কয়েকদিন পরে কিন্তু বিভিন্ন জায়গায় বেতন হওয়ার কথা। তো যদি যারা দেশে ফিরে গিয়ে থাকতেন মানে গ্রামের বাড়িতে, তারা বেতনটি এখন পর্যন্ত পেয়েছেন কিনা আমার কাছে তো খুব মনে হচ্ছে যে এদেশে যেন শ্রমিক বলতে পোশাক শ্রমিক, আমরা যেন অন্যদের ভুলে যাচ্ছি। আমরা যারা পরিবহন শ্রমিক, আমরা যারা দোকান মালিক, দোকান শ্রমিক, যারা হোটেলে কাজ করেন, যারা রিক্সা চালান, দিন আনে দিন খান, যারা দিন মজুর, তাদেরকে যেন আমরা ভুলে যেতে বসেছি। এই অংশটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু 1.5 কোটি মানুষের একটি সংখ্যা। এই সংখ্যাটা যদি আমরা বিবেচনায় না নিই তাহলে কিন্তু একটা বড় ভুল হয়ে যাবে। এবং এই যে পোশাক শ্রমিকরা কিন্তু একটি সংঘবদ্ধ, তারা কিন্তু একটা জায়গায় কাজ করে, এটা কিন্তু সুনির্দিষ্ট করতে পারি। কিন্তু আমাদের অনেক লোক কাজ করেন যারা কিন্তু মোটামুটি ভাবে চিহ্নিত করতে পারবেন না। সেই জায়গাটা যদি নিশ্চিত করতে না পারেন তাহলে জনাব হারুনুর রশিদ, আমাদের তাদেরকে যদি পর্যায়ে আপনার কাছে আমরা হয়তো ফিরবো। আমরা একটু জনাব কুদ্দুস আফরোজ আপনার কাছে আসতে চাই, যে বিষয়টি বিভিন্ন আজকে আমরা দেখলাম যে বিএসটি এর পক্ষ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানি 43টি পণ্য নিষিদ্ধ করা হয়েছে নিম্নমান হওয়ার কারণে। এর আগে আমরা দেখেছি 17টি পণ্য নিষিদ্ধ করা হয়েছে। এটি অবশ্যই ইতিবাচক, কারণ বিএসটি আমরা এর আগে দেখেছি রাজধানী কেন্দ্রে যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব পণ্যগুলোকে তারা নিম্নমান পরীক্ষার পর নিম্নমান হয় সেগুলো নিষিদ্ধ করা হয়েছে। এখন মফস্বল বা জেলা পর্যায়ে তারা গেছেন, এটি নিশ্চয়ই ইতিবাচক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে উঠে এসেছে যে কোনো মহামারীর চেয়ে খাদ্যে ভেজালে মৃত্যুর হার সবচেয়ে বেশি। কি বলবেন আসলে এই যে যারা খাদ্য ভেজাল করে যাচ্ছেন তাদের জন্য কি বলবেন জনাব কুদ্দুস আফরোজ? যারা ভেজাল দেয় তারা তো আসলে জাতীয় তো কতটা আপনি বললেন পরে আর তো বলার বাকি থাকে না, কারণ আমরা রমজান আসলে বরাবরই এই বিএসটিআই বলেন বা বিভিন্ন ম্যাজিস্ট্রেসি, আমাদের র্যাব, তারপরে আমাদের খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এদের নানান তৎপরতা থাকে। এবার অবশ্য করোনার কারণে সেগুলো আমরা দেখি না, আমাদের মিডিয়া এগুলো ফলো করে প্রচার করে, এবার সেই কাজটা করতে হয়নি, আবার সেইভাবে অভিযানও হয়। তারপরে বিএসটি যে কাজটা করছে এটা তাদের রুটিন ওয়ার্ক, তারা এবার একটু রিমোট পর্যায়ে গিয়েছে। এরকম প্রচুর আমাদের ছোট ছোট অনেক শিল্প কলকারখানা বা আমরা কি বলবো কুটির শিল্প আমাদের আছে, কিছু কিছু ভালো পণ্য হয়, কিন্তু বিএসটির ওইখানে আবার তাদের সনদ পেতে যে পরিমাণ ঘষা মাজা লাগে, যে পরিমাণ তেল পানি জল নানান আপনি শেষ কথা যদি শেষ করেন, আপনি 30 সেকেন্ডের মধ্যে একদম সার্বিক দিক বিবেচনা করে শেষ কথা যদি বলেন 30 সেকেন্ডের মধ্যে। ভালোভাবে সেটাও চাই। তবে পীযূষ কান্ত একটা কথা বলেছেন, সেই কথা সূত্র ধরে বলি, ওই যে জানাজার কথা বলছিলেন, ওই জানাজা এবং ঢাকায় 2 বার পোশাক শ্রমিকদের আনা নেওয়া, এইসব ফলাফল কিন্তু আমাদের যারা অ্যানালাইসিস
অর্থাৎ করোনা নিয়ে যারা অ্যানালাইসিস করেছে তাদের কাছে ফলাফল হচ্ছে যে করোনা যেইভাবে ধারণা করা হচ্ছে সেইভাবে কিন্তু করোনা এখানে এতটা কমিউনিটি ট্রান্সফারের অর্থাৎ যেটাকে আমরা বলি ট্রান্সমিশন সেটা হয়নি ওইভাবে শেষ করতে হচ্ছে জনাব কুদ্দুস আফরাদ, আমরা ধন্যবাদ আপনাকে। জনাব তানভীর সিদ্দিকী, আপনাকে দিয়ে শেষ করতে চাই 30 সেকেন্ডে। বেশ কিছু প্রশ্ন আমার কাছে এখনো রয়ে গেছে, যে বিষয়ে ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এই একটি বিষয় রয়েছে। ডেঙ্গু কিন্তু গত বছরও প্রকট আকার ধারণ করেছিল, এবারও সেটি নিশ্চয়ই সেটি করতে হবে এবং আগামীতে খাদ্য জোগান নিশ্চিতে এখন থেকে যুদ্ধ করতে হবে, এই কথাটি বলেছেন খাদ্যমন্ত্রী। বৈশ্বিক পরিস্থিতি বা আগামী দিনের অর্থনৈতিক মন্দা বিবেচনা করে আমাদের সামনে বাজেট রয়েছে, সেখানে বরাদ্দ হয়তো বা সংকট মোকাবেলায় থাকবে এবং উত্তরণ কিভাবে হবে একদম 30 সেকেন্ডে যদি বলেন জনাব তানভীর সিদ্দিকী। এটা একটা বিশাল চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না, সমস্যা না, এটা অর্থ মন্ত্রণালয় জড়িত, শিক্ষা মন্ত্রণালয় জড়িত, ছেলে মেয়েদের পরীক্ষা কিভাবে হবে, নানান রকম। এটা খাদ্য, এটা মন্ত্রণালয় অ্যাটাচড এটার সাথে এবং এফেক্টেড। সো বাংলাদেশের জন্য এটা একটা চ্যালেঞ্জ। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ ক্রাইসিস ম্যানেজমেন্টে সারা দেশব্যাপী একটা পরীক্ষার সম্মুখীন তারা হয়েছে। আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা স্বাস্থ্য সমস্যা, ওটাই না, এটা অর্থনৈতিক সমস্যা, এটা আপনার খাদ্য সমস্যা। কিভাবে এটা ম্যানেজ করব, কিভাবে এটা হ্যান্ডেল করব, এইটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এবং আমরা কিভাবে এটা মানে মিনিমাইজ করব। আমার খারাপ লাগে যখন এই ক্রাইসিসের মধ্যে যখন দেখি যে দুইটা দলের। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে। জনাব তানভীর সিদ্দিকী আমাদের সঙ্গে, পীযূষ কান্তি আচার্য আপনার কাছে আসতে চাই 20 সেকেন্ডে যদি বলেন যে সংখ্যা কতটা দেখছেন আপনি মফস্বলে থেকে, করণীয় কি হতে পারে 20 সেকেন্ডে যদি বলেন। আসলে এখন এই যে গত কয়েকদিন যাবত যে পরিস্থিতিটা আমরা দেখছি ওইটাকে আসলে যে ফুটপাতের যে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, ফুটপাতের এবং পথচারীরা যেভাবে আছেন এবং বিভিন্ন যানবাহনও চলাচল করছে, ছোট ছোট রিক্সা, টেম্পো, এগুলি চলাচল করছে, এগুলাকে যদি আসলে নিয়ন্ত্রণ করতে হয়। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ। জনাব হারুনুর রশিদ, জনাব তানভীর সিদ্দিকী এবং কুদ্দুস আফরাদ এবং পীযূষ কান্তি আচার্য, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, একদিকে করোনার কবল থেকে জীবন বাঁচানোর তাগিদ, অন্যদিকে জীবন জীবিকা অর্থনৈতিক সংকট মোকাবেলার ঝুঁকি, দুইয়ের দোলাচলে কিছুটা শিথিল লকডাউন। এই সময় করোনার কবল থেকে আপনাকে বাঁচাতে হবে নিজের জীবন, আরেকটু কঠোরভাবে মানতে হবে সতর্কতা। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।